আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সড়ক অবরোধে অচল খাগড়াছড়ি, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ১৪৪ ধারা বহাল, অকারণেই পাহাড় অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বললেন আইজিপি। শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। সারা দেশের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। ৩ বছর বন্ধ থাকার পর কাল থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় চূড়া, বান্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং। শর্ত মেনে চলতে হবে পর্যটকদের। এবং ইলিশের প্রজনন বাড়াতে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রম। বন্ধ থাকবে মাছ ধরা ক্রয় ও বিক্রয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। খাগড়াছড়িতে টানা চতুর্থ দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। স্কুল ছাত্রী ধর্ষণ ও গুইমারায় সহিংসতার প্রতিবাদে ডাকা এই অবরোধে বন্ধ রয়েছে যান চলাচল। গতকাল খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করা হলেও আজ তাও বন্ধ। তবে শহরতলিতে সীমিতভাবে ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। এরই মধ্যে সহিংসতার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে সাম্প্রতিক ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় ১৪৪ ধারা জারির পর টানা চতুর্থ দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল দুপুর থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম সড়কের অবরোধ শিথিল করলেও আতঙ্কে এখন পর্যন্ত কোনো যানবাহন ছেড়ে যায়নি। ফলে মালবাহী শতাধিক ট্রাক আটকে থেকে ক্ষয়ক্ষতির শঙ্কায় পড়েছেন পরিবহন শ্রমিকরা। আমরা যে আজকে ৪ দিন ধরে এখানে খাগড়াছড়ি টার্মিনালে বসে থাকছি, আজকে আমরা বাড়ি ঘরে যেতে পারতেছি না, পরিবারের কাছে যেতে পারতেছি না, গাড়ি আলোড করতে পারতেছি না। আমরা এখন খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। এখানে আমাদের গাড়িতে আলু আছে, পেঁয়াজ আছে, এগুলো তো নষ্ট হয়ে যাইতেছে গরমে। এদিকে খাগড়াছড়ি শহরতলি ও গুইমারার অধিকাংশ দোকানপাট খোলেনি। শহরে সীমিত ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। পুলিশ জানিয়েছে, রোববার জেলার গুইমারায় সহিংসতায় নিহত ৩ জন পাহাড়ির মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সহিংসতার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই ১৪৪ ধারাও তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি ৫ সদস্য বিশিষ্ট। এর পাশাপাশি এই যে ৮টি দাবি দেওয়া, তার মধ্যে কিন্তু ৭টি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং পাশাপাশি যে ঘটনার কারণে একটি উদ্রেক, সেই যে অপরাধীদের কিন্তু একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, বাদ বাকিদেরকে কিন্তু আমরা বিষয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু এটি সবকিছু একটু আমাদেরকে সময় দিতে হবে। অন্যদিকে সার্বিক নিরাপত্তা জোরদারে এসব এলাকায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ সাম্প্রতিক ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেন। বলেন, সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে সংগঠনটি। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে। এখন পর্যন্ত জেলার সকল এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নির্বাচনী পরিবেশ ব্যাহত ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক চক্রই সক্রিয় রয়েছে। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে স্বল্প সময়ে আইনের আওতায় আনার পরও অকারণেই পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বাহিনীর কর্মতৎপরতা তুলে ধরার পাশাপাশি নির্বাচনকে ঘিরে নিজেদের সক্ষমতার কথাও জানান তিনি। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আধা ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরেও কেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই প্রশ্ন রাখেন পুলিশ প্রধান। আগামী নির্বাচনে যথেষ্ট চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে বলেও জানান আইজিপি। আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস, এরকম নানান ধরনের রিঅ্যাকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ করেন অনেকে পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে জাতীয় ভোটকে ব্যাহত করার চেষ্টায় আছেন। প্রতিটি ক্ষেত্রেই সতর্ক রয়েছে পুলিশ উল্লেখ করে আইজিপি বলেন, নির্বাচন উপলক্ষে 1.5 লাখ পুলিশকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা 1,50,000 অ্যাকচুয়ালি ওয়াই আর উই ট্রেনিং, এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে ইট নেভার এভার হ্যাপেন। সতর্কতার অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজাকে বিশেষ গুরুত্বের সাথে নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ঘটে যাওয়া ছোট বড় 49টি ঘটনায় 15টি মামলায় 19 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা পূজা মণ্ডপ, তৎসন্নিহিত এলাকা, মন্দির সব জায়গায় কড়া নজরদারি রেখেছি যেন আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল এই সময়ে যেন বজায় থাকে। বৈষম্য বিরোধী আন্দোলনের 1760টি মামলায় লাখ লাখ নিরীহ লোককে জড়ানো হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, নিরীহ ব্যক্তিরা দায় মুক্তি চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারবেন। এমনিতে সাধারণ লোকের করা মামলাতেই মানুষ অতিষ্ঠ, এখন পুলিশও যদি এই ইয়েতে দলে ঢুকে যায় তাহলে মানুষ যাবে কই? নিরীহ লোককে মামলায় আসামি করা, এটার জন্য কিন্তু একটা রিলিফ এই সরকার অলরেডি ঘোষণা করেছেন। সম্প্রতি পাকিস্তানের টিটিপিতে যোগ দেয়া বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় ইতিমধ্যে তথ্য নিয়েছে পুলিশ এবং তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলেও জানান আইজিপি বাহারুল আলম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। অষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশন ও আশ্রমে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। নারায়ণগঞ্জে শখ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়। শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে উৎসাহ ও আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এবার কুমারীর আসনে বসেন 8 বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্য। রাজশ্রী নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য ও স্বর্ণা ভট্টাচার্যের মেয়ে এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী। দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমে আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হলো কুমারী পূজা। এতে দেবী রূপে সাজানো হয় 6 বছর বয়সের মধুশ্রী গাঙ্গুলিকে। রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্তানন্দ মহারাজ বলেন, কুমারী পূজার মাহাত্ম্য হলো নিজের মধ্যে অসুর মনোবৃত্তি পরিহার করে মাতৃজ্ঞানে নারীকে উপলব্ধি করা। রাজশাহীর প্রসিদ্ধ পূজা মণ্ডপ টাইগার সংঘে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা এই সময় পুষ্পাঞ্জলি দিয়ে কুমারীকে বরণ করে নেন। এদিকে পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নগরের বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। বরিশালের জগন্নাথ দেবের মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টা থেকে ঘণ্টাব্যাপী ধর্মীয় নানা আচারের মধ্য দিয়ে কুমারীর রূপ ধারণকারী বানাসুরকে বধ করা দেবী দুর্গার পূজা করা হয়। রংপুরেও বড় আয়োজনে পালিত হয়েছে কুমারী পূজা। রংপুরের ঐতিহ্যবাহী পুরাতন শহর মাহিগঞ্জ জেবি সেন রোডে রামকৃষ্ণ আশ্রমে এই পূজা অনুষ্ঠিত হয়। 7 বছরের নাবালিকা মধুপত্নী ঘোষকে সেখানে দেবী দুর্গা সাজিয়ে কুমারী পূজা করা হয়।
সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কুমারী পূজা। নগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে সকাল 10টায় কুমারী পূজা শুরু হয়। ঘণ্টাব্যাপী চলে পূজার কার্যক্রম। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বগুড়ার শাহজাহানপুরে গন্ধগ্রামে রামকৃষ্ণ আশ্রমে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্ত শুভানুধ্যায়ীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গাইবান্ধা শহরের সচিন চাকি সড়কে আদর্শ কলেজ সংলগ্ন রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুরের কালীতলার সুমন মিশ্র ও অনু মিশ্রের মেয়ে 5 বছরের রাখি মিশ্রকে কুমারী দেবী হিসেবে পূজা করা হয়। কুড়িগ্রামের দক্ষিণপাড়া পূজা মণ্ডপে রামকৃষ্ণ মিশন কুড়িগ্রামের আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় 11 বছরের কিশোরী অনিন্দিতা ব্যানার্জিকে কুমারী রূপে প্রদর্শন করে পূজার্চনা করা হয়। জয়পুরহাট শহরের মাদারগঞ্জ দুর্গা মন্দিরে কুমারী পূজার এবার দেবী রূপে পূজিত হয়েছেন শহরের মাদারগঞ্জ এলাকার তপু পালের মেয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী আরাধ্য পাল। হবিগঞ্জ জেলা সদরের রামকৃষ্ণ মিশন আশ্রমে 6 বছরের মেয়ে উৎসা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন কুমারী পূজার মাধ্যমে নারীত্বের পবিত্র রূপকে দেবী দুর্গার প্রতীক হিসেবে আরাধনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ হিন্দু মিলন মন্দিরে 100 বছর ধরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজ মহা অষ্টমী পূজায় দর্শনার্থীদের ভিড় জমে। দুপুরে ঢাকের বাদ্য শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে মুখরিত হয়ে ওঠে পুরো মণ্ডপ এলাকা। হাওর বেষ্টিত নাসিরনগরের গোকর্ণ গ্রামের হিন্দু মুসলিমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছেন। পঞ্চম দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। সোমবার বিকেলে ধর্মঘট প্রত্যাহার করার 3 ঘণ্টা পর পুনরায় একই দাবিতে শ্রমিকরা মাঠে নামে এবং রাতে টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করে। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা। এদিকে বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর কাল থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় চূড়া বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডন খুলে দেওয়া হচ্ছে। বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনে স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সেখানে পর্যটকদের ভ্রমণে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া পর্যটন কেন্দ্রগুলো ছাড়াও অন্য কোনো পর্যটন কেন্দ্রে তারা যাতায়াত করতে পারবেন না। এছাড়া ট্যুরিস্ট গাইড স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে পর্যটকদের যাতায়াত করতে হবে। 2022 সালের অক্টোবর থেকে পাহাড়ে কেএনএফ ইস্যুকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তায় জেলার রুমা, থানচি, বোয়াংছড়ি ও আলীকদমে পর্যটন স্পটগুলো ভ্রমণ নিরুৎসাহিত করা হয় এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। প্রায় 2.5 বছর পর গত 6 জুন বোয়াংছড়ি, দেবতাকুম, রুমার বগালেক, থানচির তোমাতুঙ্গি, তিন্দুর রাজা পাথর পর্যন্ত পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। সর্বশেষ কেওক্রাডন পাহাড় চূড়া থেকেও নিষেধাজ্ঞা তুলে নিল প্রশাসন। আমদানি করা পণ্য খালাসের পর বাজারজাত না করে সমুদ্রে জাহাজের মধ্যে ভাসমান গুদামে অবৈধভাবে যেসব পণ্য মজুত রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। বাজারে ভোগ্য পণ্যের কৃত্রিম সংকট রোধ ও দাম স্থিতিশীল রাখতে বন্দর থেকে পণ্য বোঝাই লাইটারেস জাহাজকে 72 ঘন্টার মধ্যে বন্দরে জলসীমা ত্যাগের নির্দেশনা জারি হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু সেই আদেশ অমান্য করে বন্দর এলাকায় প্রায় 7,000 টন গম নিয়ে বিশ্বাস গ্রুপের 6টি লাইটার জাহাজ নির্ধারিত 72 ঘন্টার অতিরিক্ত 12 দিন অবস্থান করার প্রমাণ মেলে। এছাড়াও 1150 টন পাথর বোঝাই আরেক জাহাজ গুলশানারা অতিরিক্ত সময় ধরে অবস্থানের প্রবণতা দেখা দেয়। এর বাইরেও একটি জাহাজের ফায়ার এক্সিটিংগুইশার অকেজোর প্রমাণ পাওয়া যায়। পরে সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে নির্দেশনা উপেক্ষা করে সাগরে অবস্থান করা জাহাজের পাশাপাশি লাইসেন্স, ফিটনেস, অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় আরও বেশ কয়েকটি জাহাজকে জরিমানা করা হয়।
ইলিশের প্রজনন বাড়াতে শুরু হচ্ছে 22 দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রম। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচর চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে নদীতে মাছ ধরা, ইলিশ কেনা বেচা, পরিবহন ও মজুদ। চাঁদপুর থেকে বিল্লাল ঢালির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। 22 দিনের এই কর্মসূচি বাস্তবায়নে ইলিশ অভয়াশ্রমে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ কার্যক্রম সফল করতে কর্মহীন জেলেদের দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা ৪৫,৬১৫ জন। এদিকে জেলেরা বলছেন যে সহায়তা দেয়া হয় তা পর্যাপ্ত নয়। নগদ অর্থ সহায়তা, ঋণের কিস্তি বন্ধ সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই কিস্তির টিয়া উড়াই 1 লাখ 1.5 লাখ উড়াইতে গিয়া কিস্তির টাকাটা ঠিক মতন দিতে পারি না। মহিলাকে দাঁড়াইয়া কিস্তি আলারা আয়া করে হামতাম গালাগালি ভাড়াভাড়ি। তখন আমরা গিয়া যাই, স্যার এই সপ্তাহে দেবো না, আগামী সপ্তাহে দেবো। 1 সেকেন্ডেরও সময় নেই, আমাদের টাকা দেন। তখন আমি রুজি না করতালে কই দেবো টাকা। এবারে মাতারিকে তালা জ্বালাই থাই হারা দিন গাঙ্গ বাইর যেও গিয়া 2 ঘন্টা ঘুমাইতে পারি না। চুরি করি দাঁড়ি করি বাই জাল। আর মনে করি যেন সরকার যে একটা অভিযান দিছে, এই অভিযানের ভিতরে মনে করেন 20 কেজি চাল দিব। এই 20 কেজি চাল থেকে সংসার চলে স্যার। কিছু টাকা দিত, আমরা কিস্তি মিস্তি চালাইতাম আর মনে করেন বাস্তবে কিনে খাইতাম। চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচর চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। জেলা টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমরা এই মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থানগুলো আছে, হাট বাজার, আড়ত, এই সমস্ত স্থানগুলোতে আমরা মাইকিং, ব্যানার, পোস্টার, লিফলেট এগুলো বিতরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অনেকগুলা জনসমাগম হয় এইরকম স্থানে পথসভা এবং জনসভার আয়োজনের ব্যবস্থা করেছি। ইলিশ উৎপাদন বাড়াতে জেলেদের পাশাপাশি সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নরসিংদী 4 মনোহরদী বেলাব আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকাল 11টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ব্রাহ্মণহাটা গ্রামে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় লোকজন সহ মরহুমের আত্মীয় স্বজনরা অংশ নেন। এর আগে গতকাল রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছর সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদী 4 মনোহরদী বেলাব আসন থেকে 5 বার সংসদ সদস্য ছিলেন। শেষ 2 মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী কামারপাড়া গ্রাম থেকে 354 গ্রাম ওজনের 3টি স্বর্ণের বার সহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বারাদি বিওপির একটি টহল দল কামারপাড়ায় পাচারকারী আশকে পায়ে হেঁটে সীমান্তের দিকে যেতে দেখে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার ভ্যানিটি ব্যাগে অবৈধ স্বর্ণের বার রয়েছে। এ সময় ব্যাগ তল্লাশি করে 3টি স্বর্ণের বার পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য 58.5 লাখ টাকা। হারিয়ে যাওয়া ফুটবলের জৌলস ফিরিয়ে আনতে ভোলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাব 4-2 গোলে ভোলা সোনালী অতীত ক্লাবকে হারায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, আলফাজ কাঞ্চন, রুহুল আমিন ও হাসান সহ 90 দশকের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় মিরপুর সোনালী অতীত ক্লাবের পক্ষে অংশ নেন। এই ম্যাচকে ঘিরে ভোলায় গজনবী স্টেডিয়ামের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়। ভোলা জেলা প্রশাসন, আজাদ জাহান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলম সহ হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে যুব সমাজের আয়োজনে ভেড়ামারা ঘাঘট নদীতে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। সোমবার বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে 20টি নৌকা অংশ নেয়। তাদের মধ্যে প্রথম হয় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা এক্সপ্রেস ও দ্বিতীয় হয় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাঙ্গালপাড়া শেরবাংলা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক সচিব আমিনুল ইসলাম। সড়ক অবরোধ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।